ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.3 এর লেকচার 4। লেকচার কত পর্যন্ত নিয়েছিলাম দেখো তো আজকে? ওকে ফাইন, আমরা 4 পর্যন্ত নিয়েছি, আজকে 5। ওকে, তো আমরা শুরু করছি। 10-এর 1 পর্যন্ত আমরা শেষ করেছিলাম। 10-এর 2 এবং 11 দুইটা অঙ্ক আমাদের বাকি আছে, সেই দুইটা অঙ্ক আমরা শেষ করছি। ফার্স্ট অফ অল 10-এর 2 নম্বর প্রশ্ন করি, বই করি, প্রশ্ন পড়ি। ABCD বিন্দু 4টি যথাক্রমে দেওয়া আছে। সিডি সরলরেখা AB সরল রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তার মানে 10-এর 1-এর মতো অঙ্ক 10-এর 2-তেও রয়েছে। ABCD বিন্দু 4টির স্থানাঙ্ক দেওয়া আছে, জাস্ট 10-এর 1টাই আবার রিপিট হচ্ছে। খেয়াল করি, 10-এর 2 দেয়া আছে A 3,1, B 1,0, C 5,1 এবং D -10, -4। প্রদত্ত 4টি বিন্দু, ফাইন। এখন বলা হচ্ছে সিডি সরলরেখা AB সরলরেখাকে বিভক্ত করেছে। তাহলে 10-এর 1 নম্বর প্রশ্নটা পড়ি। 10-এর 1 নম্বর প্রশ্নটা কী ছিল? সিডিকে, 10-এর 1 নম্বর প্রশ্নটা পড়ি। সিডিকে AB সরলরেখা একটা অনুপাতে বিভক্ত করেছে। সিডিকে, তাহলে বিভক্ত কে হয়েছিল? সিডি। এখন আমাকে কি বলতেছে? সিডি সরলরেখা AB সরলরেখাকে বিভক্ত করে। তার মানে AB সরলরেখাকে বিভক্ত করে, তাহলে এইটা হচ্ছে আমার AB সরলরেখা, এবং এই AB সরলরেখাকে সিডি সরলরেখাটি যে কোনো একটা বিন্দুতে কোনো একটা অনুপাতে বিভক্ত করছে। ইয়েস অর নো? তাহলে এখানে বিভক্ত হচ্ছে কে? AB। গতবার বিভক্ত হচ্ছিল কে? 10-এর 1 নম্বরে সিডি। সো এই যে কথার মারপ্যাচ, ভাষাগত যে বিষয়টা, এইটাতে কিন্তু কনফিউশন ক্রিয়েট করে। ফাইন, বিন্দুগুলো বসাই। এই বিন্দুটা হচ্ছে 3,1, বি বিন্দুটা হচ্ছে 1,0, সি বিন্দুটি হচ্ছে 5,1, ডি বিন্দুটি হচ্ছে -10, -4। এখন তোমরা আমাকে বলো, গত অঙ্কতে কী করেছিলাম? 10-এর 1 নম্বর অঙ্কতে কী করেছিলাম? ফার্স্ট অফ অল আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করেছিলাম। ই বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করেছিলাম? যেহেতু AB সরলরেখা একটা অনুপাতে বিভক্ত হয়, তার মানে M1 M2 অনুপাতে AB সরলরেখাটা বিভক্ত হচ্ছে। আগের প্রশ্ন কী ছিল? সিডি সরলরেখাটা বিভক্ত হচ্ছিল, এখানে আমাদের AB সরলরেখাটা বিভক্ত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? ই বিন্দুর স্থানাঙ্ক বের করব না? ডেফিনেটলি এই বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে এই কথাটা আমরা এখন লিখব যে কে কাকে বিভক্ত করছে, কে কাকে বিভক্ত করছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কারণ সেটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা এই ই বিন্দুর স্থানাঙ্ক বা এই অনুপাত বের করতে পারবো না। তাহলে আমরা যদি এখন বলি AB রেখাকে সিডি রেখাটি ই বিন্দুতে M1 M2 অনুপাতে বিভক্ত করেছে বা করে। AB রেখাকে সিডি রেখাটি ই বিন্দুতে M1 M2 অনুপাতে বিভক্ত করে, তাহলে বিভক্ত হয়েছে AB। তাহলে এখন আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই। সুতরাং ই বিন্দুর স্থানাঙ্ক ইকুইভ্যালেন্ট, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে M1 ইন্টু x2 অর্থাৎ 1 প্লাস M2 ইন্টু x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, M1 ইন্টু 0 প্লাস M2 ইন্টু 1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে M1 প্লাস 3M2 বাই M1 প্লাস M2, M2 বাই M1 প্লাস M2, এই হলো আমার এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আগের খাতা উল্টাও,
আগের প্রশ্নটা দেখো। আগের প্রশ্নটাতে আমরা দেখিয়েছিলাম কেউ একজন সমরেখ, তাই না? তিনটা বিন্দু সমরেখ দেখিয়েছিলাম। কোন তিনটা বিন্দুকে সমরেখা দেখিয়েছিলাম? এই বি। কেন এই বিকে সমরেখা দেখাইছিলাম? কারণ এ বি বিভক্ত করে, দ্যাটস ওয়াই। এখানে বিভক্ত করে কে? সিডি। এখানে বিভক্ত করে কে? তাহলে যে বিভক্ত করে তার বিন্দুগুলো নিয়ে আমরা সমরেখা দেখাবো। কথাটা কি বুঝতে পারছি? এই জন্যই কিন্তু 10-এর 1 আর 10-এর 2 দুইটা সেম অঙ্কই, কথাটা ঘুরায় দেওয়া। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এখন আমরা বলতে পারি এখানে সি, ই, ডি বিন্দুগুলো সমরেখ হওয়ায় বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। ঠিক আছে? তাহলে সুতরাং হাফ। তাহলে এখন সিইডি, তাহলে C5 ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে m1 প্লাস 3m2 বাই m1 প্লাস m2 মাইনাস 10। আচ্ছা, তারপর হচ্ছে 1 m2 বাই m1 প্লাস m2 মাইনাস 4 1 1 1 ইকুয়ালস টু 0। তো ফার্স্ট অফ অল আমরা আগের বার আমাদের কাছে একটা 0 ছিল, তাই না? আগের বার আমাদের কাছে একটা কি ছিল? 0 ছিল। দ্যাটস ওয়াই আমরা বিয়োগটা করিনি। এই জায়গায় কোনো 0 নাই। তাহলে আমরা একটা বিয়োগ করে নিলে জিনিসটা সুবিধা হয় না? তো ফার্স্ট অফ অল হাফটাকে পাঠিয়ে দিই এবং আমরা রো 1 থেকে রো 2 বিয়োগটা করি। অর্থাৎ 5 মাইনাস m1 প্লাস 3m2 বাই m1 প্লাস m2, দেন m1 প্লাস 3m2 বাই m1 প্লাস m2 মাইনাসে মাইনাসে প্লাস 10, আর এই রইল মাইনাস 10। আচ্ছা, দেন সেম 1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 4 মাইনাস 4 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 ইজ ইকুয়ালস টু 0। সাইড নোট দিব, রো 1 প্রাইম ইকুয়ালস টু রো 1 মাইনাস রো 2, রো 2 প্রাইম ইকুয়ালস টু রো 2 মাইনাস রো 3। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি লসাগু 5m1 প্লাস 5m2 মাইনাস m1 মাইনাস 3m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সিমিলারলি m1 প্লাস 3m2 প্লাস 10m1 প্লাস 10m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মাইনাস 10। দেন এখানে m1 প্লাস m2 মাইনাস m2 divided by m1 plus m2. Now m2 plus 4m1 plus 4m2 divided by m1 plus m2 minus 4 0 0 1 is equals to 0. তাহলে আমাদের এখানে জিনিসটা থাকে, অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে 5m1 minus m1, তাহলে 4m1, 5m2 minus 3m2 plus 2m2 divided by m1 plus m2। আমরা একবারে প্লাস 1-এর সাপেক্ষে বিস্তৃতটাও করে ফেলি, এই যে এই প্লাস 1-এর সাপেক্ষে সারিবাদ কলামবাদ দিয়ে, তাহলে আমাদের জিনিসটা কমে গেল। m1 প্লাস 10m1, তার মানে এখানে 11m1 অ্যান্ড এখানে 13m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2,
গেল। অ্যান্ড এখানে আমাদের M2 কাটাকাটি গেল, এখানে রইল M1 বাই M1 প্লাস M2, এবং এখানে আমাদের রইল 5 M1 প্লাস 4 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে ফাইন। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই জায়গায় আমাদের আগের অঙ্কটাতে আমরা কি বহির্বিভক্ত বা অন্তর্বিভক্ত করে এরকম শুরুতে কিছু বলছিলাম? শুরুতে কি কিছু বলছিলাম? শুরুতে কিছু বলিনি, কারণ কীভাবে বলবো? আমরা কি জানি প্রশ্নে কী বলে দিছে? না। তাহলে 3.2 বি নোটেড। 3.2 আমাকে কোনো একটা রেখাকে বিভক্ত করে, আমাকে অনুপাত বের করতে বলছে। আমি জানি না অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে। এখন আমাকে তো বিন্দু দিয়ে দিছে, অঙ্ক করতে 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 অনুপাতটা যদি পজিটিভ হয়, অনুপাত যদি কি হয় ধনাত্মক, কোনো ঋণাত্মক চিহ্ন আসে নাই, তার মানে ডেফিনেটলি সেটা অন্তর্বিভক্ত করছে। আবার সেম এরকম অঙ্ক করতে 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 যদি আমরা যে দেখি যে অনুপাত আসছে কি ঋণাত্মক, তার মানে হচ্ছে বহির্বিভক্ত করছে। ঠিক আছে, আবার ক্ষেত্র বিশেষে ঋণাত্মক চিহ্নকে আমরা ইগনোরও করতে পারবো, যাই হোক সেটা অন্য হিসাব, অন্য দিকে যাই। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে তোমরাই এখন চিন্তা করো, এই জায়গা থেকে আমি আর যদি গুণ করি ভয়াবহ হবে। আগেরবার কি আর গুণ করছিলাম? আগেরবার কি করছিলাম দেখো, আগেরবার কি করা হয়েছিল? দেখি আগের বারটা, তাহলে আমাদের একটা ভুল হয়েছিল। আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই জায়গায় বিয়োগ হবে, সেটা ঠিক আছে, সেটা প্রবলেম নেই। আমরা ই বিন্দুটাকে আগের বার মাঝখানে ধরে মিলে গেছিল। এখন এই অঙ্কটা কেন মিলে গেছিল? কেন? কারণ আসলে আগের অঙ্কটা অন্তর্বিভক্ত হয়েছিল। আসলে কি হয়েছিল? অন্তর্বিভক্ত হয়েছিল। আচ্ছা, এই জন্য আমাদের চিত্র মিলে গেছে, অঙ্ক মিলে গেছে। কিন্তু এই অঙ্কটায় M1 M2 এর অনুপাত আসবে ঋণাত্মক। তার মানে এটা কোথায় হবে? এই বিন্দুটা CD এর বাইরে। CD এই দুইটা বিন্দু প্রথমে বসবে, তারপরে বসবে এই বিন্দু, বহির্বিভক্ত। যদিও আমি এখনো বহির্বিভক্ত পর্যন্ত যাই নাই, বাট এই অঙ্কটা বহির্বিভক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো জানি না প্রথমে প্রশ্ন দেখতে যে বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত, আমি মাঝখানে লিখে ফেলছি এবং এই সিচুয়েশানে আমি চলে আসছি, এখন কি করব? এখন তাহলে তো আমরা চিন্তা করি, এখন এই সিচুয়েশানে আসাটা তো অন্যায় হয়নি, ভুলও হয়নি কোনো। এখন তো আমি চিন্তা করি, আমরা খেয়াল করি M1 প্লাস M2, খেয়াল করি এই যে নিচে হরে M1 প্লাস M2, হরে M1 প্লাস M2, এখানে M1 প্লাস M2, এখানে M1 প্লাস M2। রো 1 থেকে সবগুলো কমন নিয়ে বাইরে চলে আসি, রো 2 থেকে সবগুলো কমন নিয়ে বাইরে চলে আসি। বাইরে আসলে এখানে আর ভগ্নাংশ রইল না, এখানেও আর ভগ্নাংশ রইল না, আর একটু সিম্পলিফাই হলো। ওকে ফাইন। ওকে, তাহলে আমরা জানি একটা রো থেকে আমরা 1/M1 প্লাস M2 ফার্স্ট রো থেকে নিয়ে আসলাম, আবার আরেকটা রো থেকে M1 প্লাস M2 আরেকটা নিয়ে আসলাম। এখন তাহলে আমাদের কাছে রইল 4M1 প্লাস 2M2, এবং এখানে রইল 11M1 প্লাস 13M2, এখানে রইল আমাদের শুধু M1, এখানে রইল 5M1 প্লাস 4M2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটাকে আমি 0-র সাথে গুণ করে রাইট সাইডে যদি পাঠিয়ে দিই, তাহলে আমাদের কাছে রইল 4M1 প্লাস 2M2, 11M1
প্লাস 13m2 m1 5m1 প্লাস 4m2 ইজ ইকুয়ালস টু 0। এই অবস্থায় আমাদের গুণ করার আর কোনো ব্যতিক্রম নেই। সো আমরা গুণ করে ফেলি। তাহলে গুণ যদি আমরা করি তাহলে 4m1 প্লাস 2m2 মাল্টিপ্লাইড বাই 5m1 প্লাস 4m2 মাইনাস m1 ইন্টু 11m1 প্লাস 13m2 ইজ ইকুয়ালস টু 0। সো 20m1 স্কোয়ার প্লাস 16m1 প্লাস m1 ইন্টু m2 প্লাস 10m1 m2 প্লাস 8m2 স্কোয়ার মাইনাস 11m1 স্কোয়ার। স্কোয়ার চলে আসছে তো এটা ঝামেলা হবে, দেখি কত দূর করা যায়। মাইনাস 13m1 m2 ইকুয়ালস টু 0। সেখানে 26, এখানে আমাদের থাকতেছে 9m1 স্কোয়ার এবং এখানে আমাদের 26 মাইনাস 13, তাহলে আমাদের থাকছে প্লাস 13m1 m2 এবং এখানে আমাদের হচ্ছে 8m2 স্কোয়ার। তাহলে ক্যালকুলেটর নাও, এটা একটা দ্বিঘাত সমীকরণে পড়ে গেছে। সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি, প্রথমটা হচ্ছে 9, 13, 8 দশমিকে আসে, ভগ্নাংশে আসে এবং এটাই আসা উচিত। ইএস প্লাসে কত আসে দেখি, 9, 13, 8 টা আসবে না। 9, 13, 8 9, 13, 8 তাহলে এটাকে প্লাস 10 একটু পজ দিই। আগের পার্টটাতে আমাদের ভুল কি হয়েছে? ভুল হয়েছে আমরা ওখানে m1 m2 এর স্কোয়ার চলে আসছে। তাহলে আমরা জানি না যে আমাদের যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো অন্তর্বিভক্ত করতেছে না বহির্বিভক্ত করতেছে। খেয়াল রাখো, এই ধরনের ম্যাথমেটিক্সগুলোই কিন্তু অ্যাডমিশনে আসে, এই কমপ্লেক্স এগুলো কিন্তু আমার একাডেমিকে খুব কম আসে। আচ্ছা বোঝো, আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার চলে আসতেছে। স্কোয়ার আসাটা প্রবলেম না যদি সেটা সলভযোগ্য হইতো। আমরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত গেছি, এসে দেখতে পাচ্ছি আমরা একটা দ্বিঘাত সমীকরণ আসছে, কিন্তু সেটা সলভেবল না। সলভেবল না মানে হচ্ছে কি, সেটা অবাস্তব সংখ্যা চলে আসতেছে। দ্যাটস ওয়াই আমরা সেই অবাস্তব সংখ্যা চলে আসলে তো সেই প্রসেসে আর যাওয়ার প্রশ্নই আসে না, রাইট? তার মানে আমাদের কোথায় একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কোথায় হয়েছে আগে বুঝাই, লিখো না। ঝামেলাটা হয়েছে আমরা যখনই 1-এর সাপেক্ষে বিস্তৃত করছি, এখানেও m1 m2 m1 m2 m1 m2, এখানেও সেম এখানেও সেম। তার মানে যখনই ক্রস করব তখনই আমার স্কোয়ার আসবে, যতই কমন নেই কিনা। হোয়ারএস যদি আমার এরকম হইতো যে এখানে জাস্ট একটা নাম্বার, এখানে জাস্ট একটা নাম্বার, এখন কিন্তু আর স্কোয়ার আসার কোনো চান্স নেই, আগেরটাতে যাচ্ছিল। তাহলে আমাদের এইটুকু শিক্ষণীয় বিষয় এখান থেকে, এই ধরনের অঙ্ক 3.2-তে আসুক, 3.3-তে আসুক বা সামনেও আসুক, স্কোয়ার আনা যাবে না। আমাদের যাই হোক যেভাবেই হোক এখানে বিয়োগে নাম্বার নিয়ে আসতে হবে। একটা থাকবে m1 m2 এর কম্বিনেশন, আরেকটা অবশ্যই কী হতে হবে, নাম্বার। তাহলে এখন স্যার আমরা তো অলওয়েজ রো 1 থেকে রো 2 বিয়োগ করে অভ্যস্ত, এটাকে একদম ফিক্সড, এটাকে একদম চিরন্তন সত্য অলওয়েজ রো 1 থেকে রো 2 বিয়োগ করতে হবে না। তাহলে আমরা এখন একটা জিনিস করি, আমরা ভুল করছি, সেটা হচ্ছে আমরা রো 1 থেকে রো 2 বিয়োগ করছি, রো 2 থেকে রো 3 বিয়োগ করছি। সেটা না করে আমি রো 1 থেকে রো 3 বিয়োগ করি, রো 1 থেকে রো 3 বিয়োগ করি, তাহলে একটা নাম্বার থাকতেছে এবং আমার 1 - 1 0 আসতেছে, আমার যে টার্গেট। বুঝছি না? এবং আমি রো 2 থেকে রো 3 বিয়োগ করি, তাহলেও কিন্তু আমার একটা নাম্বার থাকতেছে আর এখানে আমার 0 হয়ে যাচ্ছে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে আমাদের এই শিক্ষাটা হলো। তাহলে হাফটা আমরা পাঠিয়ে দিই ওই পাশে। তাহলে আমরা 5 + 10 1 + 4 1 - 1
এটা হচ্ছে আমরা রো 1 থেকে রো 3 বিয়োগ করলাম 0, রো 1 প্রাইম ইজ ইকুয়ালস টু রো 1 মাইনাস রো 3, অ্যান্ড দেন আমরা এখন রো 2 থেকে রো 3 বিয়োগ করছি। m1 প্লাস 3m2 বাই m1 প্লাস m2 প্লাস 10 মাইনাস 10, m2 বাই m1 প্লাস m2 প্লাস 4 মাইনাস 4, 1 মাইনাস 1 1, এবং আমরা এখানে রো 2 প্রাইম ইজ ইকুয়ালস টু রো 2 মাইনাস রো 3 করলাম। এখন আমাদের যে প্রবলেমটা আমরা করছিলাম সেটা সলভড। এখানে 15, এখানে 5, এখানে 0, এখানে m1 প্লাস 3m2 প্লাস 10m1 প্লাস 10m2, আচ্ছা, ডিভাইডেড বাই m1 প্লাস m2 মাইনাস 10, এখানে 5, এখানে আমার m2 প্লাস 4m1 প্লাস 4m2 বাই m1 প্লাস m2 মাইনাস 4 0 1 ইকুয়ালস টু 0। দেন এখানে আমাদের 15, এখানে আমাদের 11m1 প্লাস 13m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মাইনাস 10, এখানে 5, এখানে আমাদের 4m1 প্লাস 5m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মাইনাস 4 0 0 1। এখন আমরা যদি 1-এর সাপেক্ষে বিস্তৃত করি, একবারে এই জায়গাটায় এই লাইনটা আর রিপিটই করা দরকার নাই, এই জায়গাটাকে আমরা বাইরে প্লাস 1 লিখে এটাকে বিস্তৃত করে দিলাম। এখন আমাদের আর গুণ করলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এবং আমরা কি করব, আগের অঙ্কতে কি করেছিলাম, এই m1 m2 নিয়ে কি করেছিলাম বলো? কমন পরে আগে যখন আমি গুণ করি তাহলে গুণটা কোথায় যায়? লবের সাথে যায়, তাই না? তাহলে গুণ করি আগে, কমন পরে নেই। তাহলে যদি গুণ করি বাম থেকে ডান গুণ যদি করি তাহলে 4 15 60 60m1 এবং 5 15 75 75m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মাইনাস 55m1 প্লাস 65m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইজ ইকুয়ালস টু 0। সো আমরা লসাগু করব m1 প্লাস m2 বিয়োগটা করো 60m1 প্লাস 75m2 মাইনাস 55m1 মাইনাস 65m2 ইজ ইকুয়ালস টু 0। আর গুণ করবো তাহলে এখানে আমরা পাচ্ছি 15m1 প্লাস 10m2 ইজ ইকুয়ালস টু 0, এবং এই দেখো আমাদের মাইনাসটা চলে আসছে, 15m1 ইজ ইকুয়ালস টু মাইনাস 10m2 অ্যান্ড দেন m1 বাই m2 ইজ ইকুয়ালস টু মাইনাস 10 বাই 15, সুতরাং m1 ইজ টু m2 ইজ ইকুয়ালস টু মাইনাস 2:3, মাইনাস 2:3 আসছে। এই মাইনাস আসার মানে কি? বহির্বিভক্ত করেছে, তার মানে এবি রেখাটা সিডি রেখা থেকে ই বিন্দুতে বহির্বিভক্ত করেছে। দ্যাটস ওয়াই আমাদের অঙ্কটাতে ই বিন্দুটা আসার কথা ছিল সবার শেষে, কিন্তু আমরা যেহেতু সেটা জানতাম না, সেটা কি জানতাম? আমরা জানতাম না বিধায় আমাদের প্যাচটা লাগছে, বাট যাই হোক প্যাচ লাগছে সমস্যা নেই, শেখা হয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং কে কাকে বিভক্ত করছে? এবিকে সিডি। তাহলে এখন আমরা বলতে পারি এবি রেখাংশ বা রেখাকে সিডি রেখাটি ই বিন্দুতে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। বুঝতে পারছি? এটা শেষ করার পরে তোমরা একদম লেকচার 1টা ওপেন করো, লেকচার 1টা ওপেন করো।
অর্থাৎ যখন এই চ্যাপ্টারে প্রথম লেকচার দিয়েছি, লেকচার 1-এ আমরা কি শিখেছি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ইয়েস অর নো? কীভাবে শিখেছিলাম? ট্রাপিজিয়ামের মাধ্যমে, ইন শর্ট ট্রাপিজিয়ামের মাধ্যমে, রাইট? ওকে ফাইন। আমরা একটা র্যান্ডম ত্রিভুজ এঁকেছি, সেই র্যান্ডম ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে আমরা এক্স অক্ষের উপরে লম্ব এঁকেছি, মূল বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বগুলো ক্যালকুলেট করেছি, মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর দূরত্বগুলো ক্যালকুলেট করেছি, 2টা ট্রাপিজিয়াম যোগ করেছি, একটা ট্রাপিজিয়াম বিয়োগ করেছি। ইয়েস অর নো? সেম কনসেপ্ট হচ্ছে 11 নম্বর অঙ্ক, একদম হুবহু সেম, হুবহু সেম। সুবিধা কি মনে আছে? আমরা একটা সূত্র লিখেছিলাম, যদি মূল বিন্দু থেকে কোনো ত্রিভুজ গঠিত হয় তাহলে হাফ ইন্টু x1 মাইনাস x1 ইন্টু y2 মাইনাস x2 ইন্টু y1। এই সূত্রটার প্রমাণ হচ্ছে 11 নম্বর অঙ্ক। দেখো, এই সূত্রটার প্রমাণ হচ্ছে 11 নম্বর অঙ্ক। তার মানে সূত্রটা প্রমাণ করতে বলছে আমাকে। আসো প্রশ্ন করি, কি বলা আছে? 2টি অক্ষরেখা পরস্পর, এটা ঢাকা বোর্ড 9-তে আসছে, দিনাজপুর বোর্ড 12-তে আসছে, তার মানে বুঝো না যে এটা আসবে না কখনো। আচ্ছা, 2টি অক্ষরেখা পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করে। ওকে ফাইন, এই হলো আমার 2টি অক্ষরেখা, এক্স ও এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। 2টি অক্ষরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এ ও বি ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 x2 y2। তাহলে এটা আমি ধরি এ বিন্দু, এটা আমি ধরি বি বিন্দু, এটা আমার এ, x1 y1 b x2 y2। ফাইন। এখন আমাকে কি বলছে? মূল নিয়মে প্রমাণ করো যে, কি নিয়মে? মূল নিয়ম কোনটা? যেটা শুরুর দিন শিখাইছি। কথাটা কি বুঝাতে পারছি? মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজটির ক্ষেত্রফল এত। ওকে, এখন ত্রিভুজ কই? বিন্দু তো দিচ্ছে 2টা, তার মানে কি মূল বিন্দু নিতে হবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে মূল বিন্দু নিতে হবে। ফাইন, তাহলে মূল বিন্দুর সাথে যদি সংযুক্ত করি ও এ, এ বি, ও বি, তাহলে আমাদের কাছে ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ ও বি। তাহলে মূল নিয়মে যদি আমরা করতে চাই তাহলে আমাদের অবশ্যই এ বিন্দু থেকে লম্ব আঁকতে হবে, এ বিন্দু থেকে আমরা লম্ব আঁকলাম, নাম দিলাম কি? এ এম। বি বিন্দু থেকে আমরা লম্ব আঁকলাম, নাম দিলাম বি এন। ইয়েস অর নো? আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, ও বিন্দু থেকে ও এম এর দূরত্ব কত? x1। ও বিন্দু থেকে এন পর্যন্ত দূরত্ব x2। তাহলে আমাদের mn এর দূরত্ব কত? x2 মাইনাস x1, রাইট? ওকে ফাইন। তাহলে এখন বলো, এ বিন্দু পর্যন্ত দূরত্ব কত? y অক্ষ বরাবর y1, রাইট? আচ্ছা, বি বিন্দু পর্যন্ত দূরত্ব কত? y2, রাইট? তাহলে এখন এই দুইটার মধ্যে দূরত্ব কত? y1 মাইনাস y2। কোশ্চেন একটা করতে পারো, করা উচিত ছিল, স্যার এবি থেকে শুধু এক্স অক্ষের উপরে আঁকছেন কেন, ওয়াই অক্ষের উপরে লম্বা আঁকেন নাই কেন? কারণ আমার আসলে ট্রাপিজিয়াম লাগবে, মূল নিয়মে প্রতিপাদন করতে গেলে ট্রাপিজিয়াম লাগবে। আমার যে কোনো একটা অক্ষের উপরে লম্বা আঁকলেই হয়। তুমি যদি ওয়াই অক্ষের উপরে আঁকো, এক্স অক্ষের উপরে লাগবে না, এক্স অক্ষের উপরে আঁকলে ওয়াই অক্ষের উপরে লাগবে না, শেষ। ফাইন। এখন তুমি চিন্তা করো, আমার টার্গেটেড এরিয়া কতটুকু? এইটুকু না? এইটুকু কি না? হ্যাঁ, তাহলে এইটুকু টার্গেটেড এরিয়া, ট্রাপিজিয়াম দিয়ে চিন্তা করো। এইটুকু ও এ বি এর ক্ষেত্রফল বের করব। এখন তুমি এখানে ট্রাপিজিয়াম বের করো, কি কি ট্রাপিজিয়াম আছে? ট্রাপিজিয়াম কি তুমি পাচ্ছ? এই যে দেখো এ এম এন বি, এটা তোমার কাছে একটা ট্রাপিজিয়াম, রাইট? তাহলে দেখো ও এ এম, এটা কি তোমার কাছে ট্রাপিজিয়াম না? এটা কি? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তুমি যে চিন্তা করো ত্রিভুজ ও এ এম, এটা আমি রাখলাম,
সাথে যোগ করলাম এ এম এন বি, তাহলে এই পুরো এন্টায়ার ক্ষেত্রটা পেলাম কিনা? এই পুরো এন্টায়ার ক্ষেত্র থেকে আমাকে বিয়োগ করতে হবে কোন অংশটুকু? এই অংশটুকু বাদ দিতে হবে না? ওবিএল ইটসেলফ কি? সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ইয়েস অর নো? কথাটা কি বুঝাতে পারছি? তাহলে জিনিস যেহেতু বুঝে গেছে, তাহলে দুইটা, একটা ত্রিভুজ একটা ট্রাপিজিয়াম যোগ করব আর একটা ত্রিভুজ বিয়োগ করব, তাহলেই আমি আমার টার্গেটেড ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল পেয়ে যাব। এইটাই হচ্ছে আমার মূল নিয়মের ক্ষেত্রফল নির্ণয়। বুঝাতে পারছি? তাহলে এখন লিখে ফেলো, অঙ্কটার বর্ণনা কীভাবে লিখবো দেয়া আছে। দেয়া আছে a x1, y1, b x2, y2 এবং x ও y অক্ষ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এ এবং বি বিন্দু হতে, এই ধরনের প্রশ্নের চিত্র তো মাস্ট, রাইট? এ এবং বি বিন্দু হতে এক্স অক্ষের উপর এ এর এবং বি এন লম্ব আঁকি। অক্ষ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে mn ইজ ইকুয়ালস টু ON মাইনাস OM, অর্থাৎ x2 মাইনাস x1 এবং আচ্ছা এতটুকুই রাখি, এইটুকু ক্যালকুলেট করলে আমাদের হয়ে যায়। এটুকু কি হয়েছে আমাদের? আচ্ছা, এখন তাহলে আমাদের টার্গেট কি? ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু, ফার্স্ট অফ অল সমকোণী ত্রিভুজ ও এ এম এর ক্ষেত্রফল। সমকোণী লেখাটা জরুরি কেন? কারণ সমকোণী লিখলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কথাটা লিখতে পারতেছি। কথাটা কি বুঝতে পারছি? সমকোণী ত্রিভুজ ও এ এম এর ক্ষেত্রফল প্লাস এ ট্রাপিজিয়াম এ এম এন বি, ট্রাপিজিয়াম এ এম এন বি এর ক্ষেত্রফল মাইনাস দিব কাকে? সমকোণী ত্রিভুজ ও বি এন, সমকোণী ত্রিভুজ ও বি এন এর ক্ষেত্রফল। তাহলে এখন শুধুমাত্র আমরা রাইট সাইডের কাজটাই করি। সমকোণী ত্রিভুজ ও এ এম এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত? ও এম, উচ্চতা কত? এ এম, প্লাস ট্রাপিজিয়াম কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয় কারা এখানে? এ এম এবং বিএন। এম প্লাস বিএন এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব অবশ্যই কি? এমএন। আচ্ছা, মাইনাস সমকোণী ত্রিভুজ ও বিএন মানে ভূমি ওএন লম্ব বিএন, ভূমি ওএন লম্ব বিএন
ওকে হাফ ও এম এক্স ওয়ান ইন্টু এ এম। আচ্ছা, ফার্স্ট অফ অল হাফটা কমন নিয়ে ফেলি, হাফ সব জায়গায় আছে। আচ্ছা, তাহলে এক্স ওয়ান মানে ও এম, এম কত, এম হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এভাবে লিখি ওয়াই ওয়ান প্লাস হাফ কমন নিয়ে ফেলছি, তাহলে ব্র্যাকেট নেই। আবার সেই এ এম আর বিএন, এ এম মানে হচ্ছে ওয়াই ওয়ান, বিএন মানে হচ্ছে কত ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। আর এম এন মানে কত এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, দেন মাইনাস হাফ কমন নিয়ে আসছি, ও এন হচ্ছে এক্স টু আর বিএন হচ্ছে ওয়াই টু, তাহলে এক্স টু ওয়াই টু। ঠিক আছে, তাহলে এখন আমরা হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এক্স টু ওয়াই ওয়ান প্লাস এক্স টু ওয়াই টু মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই টু। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান কাটাকাটি যাচ্ছে, এক্স টু ওয়াই টু এর সাথে এক্স টু ওয়াই টু কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের কাছে কি রইল, তাহলে আমাদের কাছে রইল হাফ এক্স টু ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই টু। এবং আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে কিনা, তাহলে এখন আমরা যদি এটাকে সাজাই, এখন এটাকে আমরা চাইলে সাজায়ও লিখতে পারি, মানে ই করেও লিখতে পারি, না করেও লেখা পসিবল। বুঝাতে পারছি? তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল নিয়মে প্রমাণ, ক্ষেত্রফলের নির্ণয়ের প্রমাণ। বলো কি কনফিউশন? আচ্ছা দেখি কি আছে, আগে এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এক্স টু ওয়াই টু। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি কোথাও কোনো চেঞ্জ আসবে? দেখি, সমকোণী ত্রিভুজ ও এ এম, ঠিক আছে, ট্রাপিজিয়াম এ এম বি এন। আচ্ছা, তাহলে হাফ এত, তাহলে আমরা বসাইতে ভুল করছি। ও এম মানে হচ্ছে এক্স ওয়ান আর এম এন মানে হচ্ছে ওয়াই ওয়ান, ফাইন। এ এম ওয়াই ওয়ান, বি এন ওয়াই টু, আর এম এন মানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, ফাইন, এটাও ঠিক আছে, এখানেও ভুল নেই। অ্যান্ড দেন হাফ, ও আচ্ছা ট্রু, এই পর্যন্ত ঠিক আছে, কোনো ভুল নাই। আচ্ছা, এখন আমরা এ বিন্দুটাকে এই পাশে ধরছি, বি বিন্দুটাকে এই পাশে ধরছি। তুমি যদি বিকে এই পাশে ধরো আর একে এই পাশে ধরো, তাহলে কি আমার একটা বিয়োগ চেঞ্জ হয়ে যায় না? ঠিক আছে, আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে কি করছি, মাইনাস গ্রহণযোগ্য না, তাহলে পরের লাইনে ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে মাইনাস আমরা একটা হাফ বাইরে আছে, তাহলে আমরা মাইনাস যদি কমন নিয়ে এটাকে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান করি, তাহলে পরের লাইনে হাফ এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান বর্গ একক। সো ইটস অলসো অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তুমি বি বিন্দু আর এ বিন্দুর ওরিয়েন্টেশন চেঞ্জ করে দাও, দেখবা এটা প্রমাণ সরাসরি এটা চলে আসবে। কারণ বি বিন্দু আর এ বিন্দুর পজিশন কোথায় সেটাকে আমরা জানি না। বুঝাতে পারছি? চ্যাপ্টার 3.3 শেষ। উদাহরণ দেখো, উদাহরণে কোনো কনফিউশন থাকলে এখনই ক্লিয়ার করো।